কোমরে একটা গামছা ঝুলিয়ে রাখতেন ময়লা হাত মোছার জন্য। ওরা মার কোমর থেকে সেই গামছাটি নিয়ে নিল, তারপর চোখ বাঁধল, হাত পিঠ মোড়া করে বাঁধল। ওরা আম্মাকে নিয়ে চলে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। একটু পরে মামাকে আমি জিজ্ঞেস করলাম, ওরা বন্দুক নিয়ে কেন আসলো? আম্মার কাছে কেউ তো এভাবে আসে না। আম্মা চলে গেলেন আর ফিরে এলেন না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। আমার এক সময় সঙ্গীত শিল্পী হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সাধনার অভাবে এবং কণ্ঠের অভাবে সেটা হয়ে ওঠেনি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিশেষ দিনগুলোতে, গর্বের দিনগুলোতে আমার গান গাইতে ইচ্ছা করে, এবং এই গানগুলোর মধ্যে এটা আমার খুব প্রিয় একটা গান, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। এই যে দেশের মাটির প্রতি মাথা ঠেকানোর যে আকুতি, আয়োজন বা ইচ্ছা, এটা আসলে বিভিন্ন দিবসে আমার মধ্যে নতুন করে তাগিদ তৈরি করে। আর এই দিবসের মধ্যে বা দিবসগুলোর মধ্যে অন্যতম একটা দিবস হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে নানা আলোচনা চলছে, নানা অনুষ্ঠান চলছে, অনেকেই গান গাচ্ছেন, অনেকেই নানা আনুষ্ঠানিকতা পালন করছেন। আমার আসলে খুব বেশি সামর্থ্য নেই কিছু করার, কিন্তু আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। যেহেতু 14ই ডিসেম্বর যারা প্রাণ হারিয়েছেন 1971 সালের, সেই সকল মানুষদের স্বজনদের একটা গল্প আপনাদের শোনাতে চাই, যার গল্পের মাধ্যমে উঠে এসেছে একজন শহীদের আত্মত্যাগের বা শহীদের প্রাণ বিসর্জনের গল্প। সে শহীদের নাম শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন। আমি একটা বই দেখাই আপনাদেরকে। আমি শিক্ষক মানুষ, আমি বই দেখেই পড়ানোর চেষ্টা করি, বই দেখেই আলোচনা করার চেষ্টা করি। এই বইটার নাম হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কোষ। বইটি আগামী প্রকাশন প্রকাশ করেছে, এবং সেই বই থেকেই আমি শহীদ সেলিনা পারভীন, যিনি একজন সাংবাদিক ছিলেন, প্রথম দিকে তিনি বেগম পত্রিকার সাথে যুক্ত ছিলেন, পরে ললনা পত্রিকার সাথে যুক্ত ছিলেন, এবং পরে তিনি নিজেই সম্পাদক হিসেবে শিলালিপি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, এবং দু একটি প্রকাশনা হওয়ার পরেই সেটাও বন্ধ হয়ে যায়। তো শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনকে কিভাবে ঘাতকরা তুলে নিয়ে যায়, কিভাবে শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন, তার একটি বর্ণনা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এবং সেই বর্ণনাটা দিয়েছেন তারই সন্তান, তারই শিশুপুত্র। তার নাম হচ্ছে আপনার শহীদ সেলিনা পারভীনের একমাত্র ছেলে সুমন জাহিদ। সুমন জাহিদ তার মাকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল 1971 সালের 13ই ডিসেম্বর, তার বর্ণনা দিয়েছেন। সেটা এই বইয়ে আছে, আমি একটু ছোট্ট করে আপনাদের সামনে সেটি তুলে ধরছি। সেদিন 13ই ডিসেম্বর 1971 সাল। দেশ স্বাধীন হবে। কোনো কোনো অঞ্চল এরই মধ্যেই মুক্ত হয়ে গেছে। শীতের সকাল, তখন আমার বয়স 8.5 বছর। আমরা থাকতাম সিদ্ধেশ্বরীতে, তৎকালীন 115 নম্বর নিউ সার্কুলার রোড, যেটা বর্তমানে 29 নম্বর শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক। আমাদের বাসায় আমরা 3 জন মানুষ থাকতাম, আমি, মা আর আমার উজির মামা। হঠাৎ দূরে একটা গাড়ির আওয়াজ হলো। আমাদের বাসার উল্টো দিকে খান আতার বাসার সামনেই ইপিআরটিসির ফিয়াট মাইক্রোবাস ও লরি থামে। সেই বাসার মেইন গেট ভেঙে ভেতরে কিছু লোক ঢুকে গেল। আমরা 3 জন ছাদের কিনারায় দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে সেই দৃশ্যটা দেখি। এবার একটি গাড়ি এসে থামে আমাদের বাসার সামনে। ছাদে দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে আমরা দেখি কয়েকজন লোক আমাদের বাসায় ঢুকছে। তাদের সবারই এক রঙের পোশাক ও মুখ রুমাল দিয়ে ঢাকা। এরা বাসার মেইন লোহার কলাপসিবল দরজায় কড়া নাড়ছে। আমাদের পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক বের হয়ে কলাপসিবল গেট খুলে দেয়। গাড়িতে করে আসা লোকগুলো ভদ্রলোকের কাছে সেলিনা পারভীনের
পরিচয় জানতে চাই। ভদ্রলোক আমাদের ফ্ল্যাটটি দেখিয়ে দেন। ভদ্রলোককে ঘরে চলে যেতে বলে লোকগুলো আমাদের ফ্ল্যাটে এসে নক করে। আম্মা দরজা খুলে দেয়। তারপর লোকগুলো আম্মার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় এবং বাসায় কে কে আছে তা জেনে নেয়। এ সময় আম্মার সঙ্গে লোকগুলো বেশ কিছু কথা বলে। আমি আর উজির মামা ততক্ষণে সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়িয়েছি। আমরা উকি দিয়ে দেখি তারা কি করছেন। তারা আমাদের দিকে বন্দুক তাক করে। আমি ও উজির মামা ভয় পাই। আম্মা আমাদের ডেকে নিয়ে লোকগুলোর সঙ্গে পরিচয় করে দেয়। আমি আম্মার কাছে চলে আসি। এরপর আম্মাকে তাদের সঙ্গে যেতে বলে লোকগুলো। আম্মা লোকগুলোকে বলেন, বাইরে তো কারফিউ, এখন যাব কিভাবে? লোকগুলো বলে, আমাদের সঙ্গে গাড়ি আছে, তাছাড়া আমাদের সঙ্গে কারফিউ পাসও আছে, কোনো সমস্যা হবে না। ওরা নাছোড়বান্দা আম্মাকে নিয়ে যাবেই। আম্মা তখন বলেন, ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমি শাড়ি বদল করে আসি। ওরা বাধা দেয়, বলে দরকার নেই, গাড়িতে করে যাবেন, আবার গাড়িতে করেই ফিরে আসবেন। আমিও তখন আম্মার সঙ্গে যেতে চাই, কিন্তু লোকগুলো আমাকে ধমক দিয়ে বলে, বাচ্চা লোক নেহি যায়গা। তিনি আমাকে বলেন, সুমন, তুমি মামার সঙ্গে খেয়ে নিও, আমি যাব আর চলে আসব। এই ছিল আমার জীবনে আম্মার কাছ থেকে শোনা শেষ কথা। ওরা আমাকে ও মামাকে ঘরের ভেতরে চলে যেতে বলে। আমি মাকে দরজার ফাঁক দিয়ে দেখতে থাকি, অনেকটা ঝাপসাভাবে। মা রান্নার সময় কোমরে একটা গামছা ঝুলিয়ে রাখতেন ময়লা হাত মোছার জন্য। ওরা মার কোমর থেকে সেই গামছাটি নিয়ে নিল, তারপর চোখ বাঁধল, হাত পিঠ মোড়া করে বাঁধল। ওরা আম্মাকে নিয়ে চলে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। একটু পরে মামাকে আমি জিজ্ঞেস করলাম, ওরা বন্দুক নিয়ে কেন আসলো? আম্মার কাছে কেউ তো এভাবে আসে না। আম্মা চলে গেলেন আর ফিরে এলেন না। শহীদ সেলিনা পারভীন 1971 সালের 13ই ডিসেম্বর সেই শীতের সকালে তার সন্তানের সামনে অপহৃত হয়েছিলেন সেই ঘাতকদের দ্বারা। তারপরে তার মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজার বধ্যভূমিতে। একটু পড়ি তার মরদেহ কিভাবে পাওয়া গিয়েছিল, আমি আপনাদেরকে পড়েই শোনাই, এই বইটাতে লেখা আছে। স্বাধীনতার পর 18ই ডিসেম্বর সেলিনা পারভীনের ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। ধরে নিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা শাড়ি, ব্লাউজ, সাদা স্কার্ফ ও পায়ে ছিল সাদা জুতা ও মোজা। ঠান্ডায় কষ্ট পেতেন বলে সবসময় তিনি মোজা পরতেন। সেলিনার পায়ের সেই সাদা মোজা দেখেই তাকে শনাক্ত করা হয়। এরপর তাকে আজিমপুর কবরস্থানে শহীদদের জন্য সংরক্ষিত স্থানে সমাহিত করা হয়। একজন শহীদের গল্প আপনাদের সামনে তুলে ধরার সুযোগ হলো আমার। আমি শুধু এটুকুই বলতে চাই, শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবস নয়, বাংলাদেশের ইতিহাসের 365টি দিনেই এই মানুষগুলো শ্রদ্ধার পাত্র, এই মানুষগুলো সম্মানের পাত্র, কারণ তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা। শ্রদ্ধা জানাই 1971 সালের 14ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, শ্রদ্ধা জানাই 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ পরিবারবর্গ, শহীদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহানির শিকার লাখো মা বোনদের প্রতি। তাদের এই অবদান, তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পোস্ট দেখুন, করুন, থাকুন পোস্টের সাথে।